আমি আবার চলে এসেছি পার্ট নাম্বার 21 নিয়ে, যেখানে আমরা ডাব্লিউবি এসএসসি এসএলএসটি 2025 কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে আমরা সলভ করছিলাম। যারা এখনো আগের পার্টগুলো দেখোনি, চিন্তার বিষয় নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো। তোমরা সিকুয়েন্সিয়ালি কনসেপ্টগুলো দেখলে তোমাদের আইডিয়া কিন্তু আরো ভালো গ্রিপ হয়ে যাবে। তো চলো সময় নষ্ট করে প্রথম প্রশ্নটা শুরু করা যাক। কি বলছে? হুইচ প্রোটোকল ইজ ইউজড টু সিকিউর কমিউনিকেশন ওভার ইন্টারনেট অফেন বাই ইন্ডিকেটিং বাই HTTPS ইন আ ওয়েবসাইট ইউআরএল। এই যে আমরা কোন প্রোটোকল বা কোন প্রোটোকলের সাহায্যে আমরা এই যে HTTPS দিয়ে যে আমরা কমিউনিকেশন করি, যে ওয়েবসাইটে যখন ইউআরএল লিখে HTTPS www.google.com বা youtube.com, এই যে HTTPS কথাটা ব্যবহার করি, এইটা ফুল ফর্ম কি প্রথমে জেনে নাও। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এস মানে সিকিউর। এই যে সিকিউরিটিটা পাচ্ছ তোমরা, এটা কোন প্রোটোকলের সাহায্যে পাচ্ছ? এটার নাম হচ্ছে SLS, সিকিউর সকেট লেয়ার, বা TLS এর অ্যাডভান্স ভার্সনটাকে বলা হয় TLS বলা হয়। তো এই প্রোটোকলের সাহায্যে কিন্তু আমরা জিনিসটাকে সিকিউর করছি। তলায় লেখা আছে SLS মানে হচ্ছে সিকিউর সকেট লেয়ার, TLS মানে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। তো এগুলো আমরা নর্মালি HTTPS এর উপরে লাগিয়ে আমাদের যে ডেটাগুলোকে আমরা ইন্টারনেটে যে পাঠাই, অন ইন্টারনেটের মধ্যে যে ট্রাভেল হয়, সেটাকে ক্রিপ্টোগ্রাফিক্যাল অ্যালগরিদম প্রোটোকল ইউজ করে ওটাকে এনক্রিপ্ট করে কিন্তু পাঠানো হয়, যাতে অন নেটওয়ার্ক কোনো অ্যাটাকার্সরা তাকে অ্যাটাক যাতে না করতে পারে। এটাই হচ্ছে তার বেসিক আইডিয়া। তোমাদের SLS এর ব্যাপারে ইনডেপথ নলেজ দরকার নেই, তাও আমার ভিডিও রয়েছে ক্রিপ্টোগ্রাফি এন্ড নেটওয়ার্ক সিকিউরিটি প্লেলিস্টে। আমি SLS পুরো ইনডেপথ 1.5 ঘন্টা ধরে আমি ডিসকাস করেছি কিভাবে এই প্রোটোকলটা কাজ করে। বাট তোমাদের দরকার নেই, জাস্ট এই আইডিয়াটা জানলেই হবে যে এই প্রোটোকলের সাহায্যে কিন্তু আমরা ইন্টারনেট যে কমিউনিকেশন করি HTTPS এর সাহায্যে, সেটাকে আমরা সিকিউর করতে পারি। এই ছিল বেসিক আইডিয়া। পরের প্রশ্ন চলে গেলাম। হোয়াট ডাজ দ্য অ্যাক্রোনিম FTP স্ট্যান্ড ফর? FTP এর ফুল ফর্ম কি? ফাইল ট্রান্সফার প্রোটোকল। আশা করি এটা মুখস্থ তোমাদের মোটামুটি আছেই হয়তো। তো FTP এর ফুল ফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, যেটা সাহায্যে আমরা কম্পিউটার অন নেটওয়ার্কের মধ্যে ফাইল ট্রান্সফার করে। এই হচ্ছে বেসিক আইডিয়া। নেক্সট প্রশ্ন কি বলছে? হুইচ প্রোটোকল ইজ ইউজড টু ট্রান্সলেট হিউম্যান রিডেবল ডোমেইন নেম ইনটু IP অ্যাড্রেস? কোন প্রোটোকলের সাহায্যে যে হিউম্যান, যেরকম আমি যদি কথা বলি, যে এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে, google.com, এই google.comটা শুধু আমরা বুঝি, বা youtube.com, এই যে কথাগুলো, এইগুলোকে বলে ডোমেইন নেম বলা হয়, মানে ওয়েবসাইটের নামকে ডোমেইন নেম বলে জানি আমরা। তো সেই সূত্রে গেলে এই যে ডোমেইন নেম গুলো ইন্টারনেটে যখন কাজ হয়, এটা কিন্তু কেউ বোঝে না। তো এইটাকে কনভার্ট করা হয়, তার ইকুইভ্যালেন্ট IP অ্যাড্রেসে কনভার্ট করা হয়। এটা কোন প্রোটোকল করে? তার নাম হচ্ছে DNS, ডোমেইন নেম সিস্টেম। এটা একটা প্রোটোকল যেটা সাহায্যে আমাদের যে কোনো একটি ওয়েবসাইট থেকে আমরা তার ইন্ডিভিজুয়াল IP অ্যাড্রেসে কনভার্ট করতে পারি। এই জিনিসটা করে হচ্ছে DNS, বাট কার হেল্পে করে? আমাদের DNS সার্ভার আছে, যেটার মধ্যে আমাদের ম্যাপিং থাকে প্রত্যেকটি ডোমেন নেমের সাথে তার IP অ্যাড্রেসের। তো সেখান থেকে যে কোনো ডোমেন নেম যখন আমরা লিখি, তার IP অ্যাড্রেস কিন্তু ওখান থেকে তুলে আনা হয়, এনে কিন্তু সেই সূত্রে প্যাকেটটাকে রেডি করা হয়। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো আমাদের DNS কাজ করার আইডিয়া। পরের প্রশ্ন কি বলছে? হুইচ SQL কিওয়ার্ড ইজ ইউজড টু রিট্রিভ ডেটা ফ্রম ডেটাবেস? ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করার জন্য কোন SQL এর কিওয়ার্ড বা বলতে পারো কমান্ড আমরা ব্যবহার করতে পারি? এটা কিন্তু সিলেক্ট কমান্ড। সিলেক্ট দিয়ে আমরা লিখি সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম। তো এটা সত্যি সিলেক্ট হচ্ছে সেই কিওয়ার্ড যেটা সাহায্যে আমরা ডেটাবেস থেকে কোনো ডেটাকে রিট্রিভ করতে পারি। পরের প্রশ্ন কি বলছেন? SQL হুইচ ক্লজ ইজ ইউজড টু স্পেসিফাই দ্য কলম টু বি রিট্রিভ ইন আ কোয়ারি? কোন ক্লজ দিয়ে আমরা পার্টিকুলার সেই স্পেসিফিক কলমগুলোকে আমরা রিট্রিভ করতে পারি আমাদের ডেটাবেস থেকে? যেরকম আমরা লিখি না সিলেক্ট কলম নেম, কলম 1, কলম 2 ফ্রম টেবিল নেম, এই যে ব্যাপারটা, এটা কোন ক্লজ দিয়ে আমরা করছি? টেবিল নেম TN লিখে দিলাম। তো এই যে সিলেক্টটা দিয়ে করছি কিন্তু, তাহলে সিলেক্ট হচ্ছে আলটিমেট সেই কমান্ডটা যেটার সাহায্যে আমরা পার্টিকুলার কলমকে স্পেসিফাই করে সেগুলোকেই কিন্তু আমরা ডেটাবেস থেকে তুলে আনতে পারি। এই হচ্ছে বেসিক আইডিয়া। এটাকে আমরা কলম লেভেল ফিল্টারিংও বলতে পারি। পরের প্রশ্ন কি বলছে? হুইচ SQL ক্লজ ইজ ইউজড টু ফিল্টার রো বেসড অন আ স্পেসিফিক কন্ডিশন? এবার রো ওয়াইজ ফিল্টারিং এর কথা চলে আসলো। তাহলে আমাদের গল্প কি হয়? সিলেক্ট কথাটা লিখতেই হবে, চাইলে কলম নেম দাও বা স্টার দাও, ফ্রম টেবিল নেম, স্টার মানে অল, প্রত্যেকটা ডেটাই চলে আসবে ডেটাবেস থেকে, ফ্রম টেবিল নেম। তারপর আমরা ওয়্যার ক্লজ ইউজ করি, ওয়্যার ক্লজের পর আমরা কন্ডিশন দিই। এটা বেসিক সিনট্যাক্স বলতে পারো আমাদের একটা কোয়ারি লেখার। তো সেই সূত্রে এখানে উত্তর হয়ে যাবে ওয়্যার। এই ওয়্যারের সাহায্যে কিন্তু আমরা রো লেভেল ফিল্টারিং করি। রো লেভেল ফিল্টারিং, RLF লিখলাম, এটাকে বলে রো লেভেল। মানে যেটুকু দরকার, যেটুকুলো ইনডিফিনাইট রো দরকার, সেইগুলোই কিন্তু আমাদের কিন্তু আউটপুট স্ক্রিনে আসবে। এই জন্য অ্যান্সার হয়ে যাবে বি, কিন্তু আমাদের ওয়্যার ক্লজ। 7 নম্বর প্রশ্ন কি বলছেন? SQL হুইচ অপারেটর ইউজ টু
ফর প্যাটার্ন ম্যাচিং ইন আ ওয়্যার ক্লজ, মানে প্যাটার্ন যেরকম আমি কথা বলি যে কার নাম এ দিয়ে শুরু হচ্ছে, কার নাম ওয়াই দিয়ে শেষ হচ্ছে, কার নামের মাঝখানে এ জেড আছে, এরকম ধরনের যদি প্যাটার্ন করতে হয় তখন কোন আমরা ক্লজ ব্যবহার করি, তাহলে ওটা লাইক ক্লজ বলতে পারি, বা লাইক অপারেটর। কোন ক্লজ বলবো না, কোন অপারেটরের সাহায্যে এটা করতে পারবো, এটা কিন্তু লাইক অপারেটর। আর এই অপারেটরের মধ্যে দুটো জিনিস ব্যবহার করা, একটাকে বলে পার্সেন্টেজ, এটা কিন্তু ইম্পর্টেন্ট আসতে পারে, এটার মানে হচ্ছে এনি নাম্বার অফ ক্যারেক্টার, আর এটা হচ্ছে আন্ডারস্কোর, এটা মানে এক্স্যাক্টলি ওয়ান ক্যারেক্টার। যদি ধরে নাও তোমাদের প্রশ্নে বলা থাকে যে কোনো নাম এ দিয়ে শুরু হচ্ছে কিনা, স্টার্ট ডেটাগুলোকে আমায় দেখাও, তখন আমাকে লিখতে হবে সিঙ্গেল কোর্স এ পার্সেন্টেজ, মানে এরপর যা ইচ্ছা হতে পারে। যদি বলে দেয় যে সেকেন্ড অক্ষরটাই বি থাকবে, তাহলে কি হবে, ফার্স্টেরটায় আন্ডারস্কোর দাও, মানে এখানে যা ইচ্ছা, একটাই ক্যারেক্টার যা ইচ্ছা হতে পারে, বাট সেকেন্ডে কিন্তু আমার বি থাকবে, তারপরে যা ইচ্ছা হোক। তাহলে এইভাবে কিন্তু আমরা ডিজাইন করি আমাদের এই প্যাটার্নটাকে, যে প্যাটার্নটা দেখে আমাদের ডেটা কিন্তু ওইভাবে চলে আসবে। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো আমাদের লাইক অপারেটরে। আরো যদি ইনডেপথ জানতে হয় আমার ডেটাবেস প্লেলিস্টে বা এসকিউএল বলে আমার একটা আলাদা প্লেলিস্ট রয়েছে আমার প্লেলিস্টে, আমার চ্যানেলে বলতে পারো, সেখানে আমাদের ইনডেপথ পুরো এসকিউএল আমি কভার করেছি। মনে হলে ওখানে গিয়ে যদি দেখতে পাও তাহলে কনসেপ্ট তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। পরের প্রশ্ন কি বলছে, হুইচ এসকিউএল ক্লজ ইজ ইউজ টু সর্ট দ্য রেজাল্ট সেট ইন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার। যে কোনো রেজাল্ট সেটকে সর্টিং করার জন্য আমাদের অর্ডার বাই ক্লজ কিন্তু আছে। এটা বাই ডিফল্ট, এটা ভালো প্রশ্ন আসতে পারে, বাই ডিফল্ট কি অর্ডারে সর্ট করে যদি বলি, সেটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে। এএসসি তোমরা চাই লিখতে পারো, বা না লিখলেও অ্যাসেন্ডিং অর্ডারে হবে, বাট যদি ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে হলে তোমাদের পাশে কিন্তু ডিএসসি লিখতে হবে। সিনট্যাক্সটা কিরকম হয়, সিলেক্ট কলম নেম ফ্রম টেবিল নেম, অর্ডার বাই তোমার কোন একটি কলম নেম, যেই কলমের নেমের রেসপেক্টে শর্ট করবে সেই কলম নেম দিতে হবে। যদি অ্যাসেন্ডিং অর্ডার হয় তাহলে কিছু লিখতে হবে না, আর ডিসেন্ডিং অর্ডার হলে কলম নেমের পরে তোমাদের কিন্তু ডিসেন্ডিং অর্ডার ডিএসসি কথাটা ইউজ করতে হবে, তাহলেই তোমরা সেই অর্ডারে ডিসেন্ডিং অর্ডারে শর্ট কিন্তু হয়ে যাবে। পরের প্রশ্ন চলে গেলাম, কি বলছে, ইন এসকিউএল হুইচ অ্যাগ্রিগেটেড ফাংশন ক্যালকুলেট দ্য অ্যাভারেজ অফ আ সেট অফ ভ্যালু। অ্যাভারেজ কোন অ্যাগ্রিগেট ফাংশন আমাদের দেয়, এই হচ্ছে প্রশ্নটা বলেছে। তাহলে আমাদের এবিজি বলে একটা ফাংশন আছে, যেটার সাহায্যে আমরা অ্যাভারেজ কিন্তু ক্যালকুলেট করতে পারি। টোটাল কতগুলো অ্যাগ্রিগেটেড ফাংশন আছে যদি বলি, সাম, অ্যাভারেজ, মিন, ম্যাক্স, কাউন্ট, টোটাল আমাদের 5টা কিন্তু অ্যাগ্রিগেটেড ফাংশন হয়। তো এবিজে অ্যাভারেজ বলে কোনো কিছু হয় না, এবিজি একটা ফাংশন যেটা সাহায্যে আমরা অ্যাভারেজ কিন্তু একটা সেট অফ ভ্যালু কিন্তু করতে পারি। সাম দিয়ে আমরা পুরো সেট অফ ভ্যালু যোগ করতে পারি, মিনিমাম সেট অফ ভ্যালুর মিন বার করতে পারি, ম্যাক্স বার করতে পারি, এগুলো আমরা এই অ্যাগ্রিগেটেড ফাংশনের সাহায্যে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। নেক্সট প্রশ্ন বলছে, হুইচ এসকিউএল ফাংশন ইজ ইউজ টু কাউন্ট নাম্বার অফ রো ইন এ রেজাল্ট সেট। একটা রেজাল্ট সেটের মধ্যে কতগুলো রো রয়েছে সেটা কাউন্ট করার জন্য যে ফাংশনটা হচ্ছে কাউন্ট ফাংশন, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা অ্যাগ্রিগেশন ফাংশন বলতে পারো, যেটা সাহায্যে আমরা কতগুলো রো একটা রেজাল্টে রয়েছে সেটা আমরা কাউন্ট করতে পারি। পরের প্রশ্ন বলছে, হুইচ এসকিউএল ক্লজ ইজ ইউজ টু গ্রুপ রো বেস অন আ ভ্যালু অফ ওয়ান অর মোর কলম। গ্রুপিং করতে বলছে, যখনই আমাদের গ্রুপিং এর কথা হবে তখন কিন্তু আমরা গ্রুপ বাই কে সিলেক্ট করব। গ্রুপ বাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ আ ক্লজ, যেটার সাহায্যে কিন্তু আমরা একটা গ্রুপ তৈরি করতে পারি আমার রেজাল্ট সেটে। কোন একটি রো বলে দেবো, সেই রো এর ভিত্তিতে কিন্তু আমরা গ্রুপিং করতে পারি। তো সেই সূত্রে গেলে আমাদের কিন্তু গ্রুপ বাই ক্লজ কিন্তু এখানে কাজে লাগে। যেমন যদি একটা এক্সাম্পল বলি, এই যে পরীক্ষাটা হবে, যদি আমরা এরকম বলতাম আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গলের ডিফারেন্ট আমাদের কি রয়েছে, সিটিজ বলতে পারো বা ডিস্ট্রিক্টস রয়েছে বলতে পারো, জেলা রয়েছে বলতে পারো। তো বলতে পারি কোন জেলা থেকে হাইয়েস্ট মার্কস, প্রত্যেকটা জেলার ভিত্তিতে যে কারা কারা হাইয়েস্ট পেয়েছে, কলকাতা থেকে কে হাইয়েস্ট পেয়েছে, বীরভূম থেকে কে পেয়েছে, মুর্শিদাবাদ থেকে কে পেয়েছে, পুরুলিয়া থেকে কে পেয়েছে। এরকম ভাবে যদি আমাদের গ্রুপিং করতে বলা হয় তখন কিন্তু আমরা গ্রুপ বাই ক্লজ ইউজ করে কিন্তু গ্রুপিং করতে পারি। আর গ্রুপ বাই ক্লজের উপর কন্ডিশন দিতে গেলে আমাদের হ্যাভিং ক্লজ লাগে, বলে দিলাম জাস্ট ফর আইডিয়া। আর গ্রুপ বাই ক্লজ কিন্তু নর্মাল কাজ করে না, শুধু অ্যাগ্রিগেশন ফাংশনের সাথেই কিন্তু গ্রুপ বাই ক্লজ কাজ করে। তুমি নর্মালি গ্রুপিং করার পর তুমি যে কোনো কিছু প্রিন্ট করতে পারবে না, মানে ডিসপ্লে করতে পারবে না তোমাদের আউটপুটে, তোমাদের শুধু অ্যাগ্রিগেশন ফাংশনের ভ্যালুগুলোই তুমি ইনপুট করতে পারবে। এইসব ব্যাপারগুলোকে যদি ইনডেপথ জানতে হয় আমাদের প্লেলিস্টে ভিজিট করে এসকিউএল, তোমার কিন্তু ইনডেপথ কনসেপ্ট তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন কি বলছে, ইন এসকিউএল হুইচ কিওয়ার্ড ইউজ টু এলিমিনেট ডুপ্লিকেট রো ফ্রম আ রেজাল্ট সেট। ডুপ্লিকেট রো রিমুভ করার যে কনসেপ্টটা কোন আমাদের এসকিউএল কিওয়ার্ড দিয়ে করতে পারি, সেটা হচ্ছে ডিস্টিংক্ট। খুব ইম্পর্টেন্ট কথা, ডিস্টিংক্ট হচ্ছে আমাদের এমন একটি কিওয়ার্ড যেটার সাহায্যে আমরা একটা যে রেজাল্ট সেটের মধ্যে একটা কলমের মধ্যে ডুপ্লিকেট ভ্যালুগুলোকে কিন্তু আমরা রিমুভ করতে পারি। পরের প্রশ্ন কি বলছেন, ইন এসকিউএল ক্লজ ইজ ইউজ টু জয়েন ডেটা ফ্রম আ মাল্টিপল টেবিল ইন আ কোয়ারি। মানে বেসিক কথা বলছে এসকিউএল কোন ক্লজের সাহায্যে আমরা জয়েন করতে পারি। তো আমাদের জয়েন বলে একটা ক্লজ রয়েছে, আমাদের অনেক ধরনের জয়েন হয়, ইনার জয়েন, আউটার জয়েন, ন্যাচারাল জয়েন। এই ধরনের জয়েন যে স্টেটমেন্ট গুলো আছে, ফুল জয়েন, কার্টিসিয়ান জয়েন, এই জয়েন স্টেটমেন্ট ক্রস জয়েন, সরি কার্টিসিয়ান বলবো না, ক্রস জয়েন, এইসব যে
জয়েন যে স্টেটমেন্ট গুলো দিয়ে কিন্তু আমরা দুটো টেবিলকে জয়েন করতে পারি, বাট উইদাউট রাইটিং দিস জয়েন কিওয়ার্ড আমরা তাও কিন্তু জয়েন করতে পারি, সেটার একটা গল্প রয়েছে, সেটা নিয়ে আমি এখানে কথা বললাম না। বাট ইন বেসিক এই প্রশ্নের সাহায্যে যদি কথা বলি যে কোন কিওয়ার্ডটার সাহায্যে আমরা দুটো টেবিলকে জয়েন করতে পারি, তো জয়েন একটা কিওয়ার্ড যেটা সাহায্যে আমরা করতে পারি। 14 নম্বর প্রশ্ন বলছে ইন সি হুইচ লাইব্রেরি ফাংশন ইউজ ফর ফরম্যাটেড আউটপুট, কোন লাইব্রেরির সাহায্যে কোন লাইব্রেরি ফাংশন আমরা ইউজ করে আমরা ফরম্যাট আউটপুট করতে পারি। তাহলে আমরা জানি যে আউটপুটের জন্য যে একটাই লাইব্রেরি ফাংশন যেটা কিনা প্রিন্টএফ, তোমরা জানো যে প্রিন্টএফ যে আমাদের যে ফাংশনটা যেটা সাহায্যে আমরা যে কোনো আউটপুট কিন্তু ফরম্যাট করে আমরা কনসোলে পাঠাতে পারি। এই হচ্ছে বেসিক আইডিয়া। পরের প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য ফরম্যাট স্পেসিফায়ার ফর প্রিন্টিং অ্যান ইন্টিজার ইন আ ডেসিমাল ফরম্যাট। ডেসিমাল ফরম্যাটে একটা ইন্টিজারকে আমি প্রিন্ট করব, তার ফরম্যাট স্পেসিফায়ার কি জিনিস, %d। ঠিক আছে, %d হচ্ছে একটা ফরম্যাট স্পেসিফায়ার ইন্টিজারকে প্রিন্ট করার জন্য আমাদের কনসোল স্ক্রিনে। ঠিক আছে, পরের প্রশ্ন চলে আসলাম, লাস্ট প্রশ্ন বলতে পারো, which format specifier used to print a floating number in a specified number of a decimal place। মানে কোন ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে আমরা ফ্লোটিং নাম্বারকে ডিসপ্লে করতে পারবো। তাহলে %d জানো, %d হচ্ছে আমাদের ফ্লোট নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের আউটপুট স্ক্রিনে, সেটার সাহায্যে কিন্তু আমরা করতে পারি। এই হচ্ছে আমাদের 16খানা প্রশ্ন এখানে গিয়ে শেষ হলো। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবে, আর তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো যারা এই পরীক্ষাটার জন্য বসতে ইচ্ছুক। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এর পরবর্তীকালে আরো ইম্পর্টেন্ট এমসিকিউ ভিডিও আমি নিয়ে কিন্তু আসবো। এই ভিডিও নোটসটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যার লিংক এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা খুঁজে নিতে পারো। আজকে যে প্রশ্নগুলো ডিসকাস করলাম, কোনো ডাউটস থাকলে আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে, আমি নিশ্চয়ই সেটা সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, আবার পরের পার্টে আমাদের দেখা হবে।